বেগম খালেদা জিয়া একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ ছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে ২ টা সমমনা উগ্র রাজনৈতিক দলকে বাইরে রেখে রাজনীতি করাটা উনার জন্যে খুবই বেশি কষ্টকর হয়ে পড়বে। এইজন্য উনি তুলনামূলক ছোট রাজনৈতিক দলটাকে সবসময় পকেটে ভরে রেখেছেন। বিশেষ করে মাঠে যখন সমপর্যায়ের শক্তি নিয়ে আওয়ামী লীগ মাঠে থাকতো, সেই সময়ে আওয়ামী লীগের পাশাপাশি জামাতকেও মাঠে রেখে রাজনীতি করাটা আসলে খুব বেশি ডিফিকাল্ট। বিশেষ করে প্রতিপক্ষ যখন হাসিনার মতো একটা মানে উগ্র মেন্টালিটি, মানসিক বিকারগ্রস্ত মানুষ যখন অপর দলের প্রধান হতেন এবং তার যে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, এই রাজনীতিটাকে ডিফেন্ড করার জন্য আহ, আসলে প্রশাসনিকভাবে খুব বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন। এবং এর পাশাপাশি যদি জামাতের মতো সেম মনোভাবাপন্ন আরেকটি উগ্র রাজনৈতিক দলও মাঠে থাকতো, তাহলে সরকার পরিচালনা করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়তো। যে কারণে আমি বেগম খালেদা জিয়াকে একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ মনে করি, যে উনি সবসময় তুলনামূলক ছোট উগ্র রাজনৈতিক দলটাকে পকেটে ভরে রেখেছেন। এই ২টা দল আপনারা দেখবেন যে সেম রাজনীতি করে তাদের। তারা তাদের তারা যেটা চিন্তা করে, এর বাইরে অন্য কোনো মতবাদকে তারা সহ্য করতে পারে না। এটা তাদের ব্যর্থতা আসলে। এখন বর্তমান প্রেক্ষাপটটা যেহেতু ভিন্ন, দীর্ঘদিন স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করার ফলে হাসিনা পালিয়ে গেছে এবং তার রাজনৈতিক দলটাও আপাতত কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় আছে, যে কারণে এবার ইলেকশন তারা পার্টিসিপেট করতে পারছে না। এবং মাঠে যেহেতু মানে সংসদীয় আসনের দিক থেকে তুলনামূলক ছোট হলেও একটা বিরোধী দল লাগবে, এই কারণে জামাতকে বাইরে রেখে এবার ইলেকশনটা করতে হচ্ছে। কারণ জামাতকে দীর্ঘদিন সঙ্গে রেখে রাজনীতি করার মাসুল বিএনপিকে খুব ভালোভাবে দিতে হয়েছে। তো এইবার এই ভুলটা না করাটাই উচিত ছিল। যাই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই ভুলটি করেনি। এখন এদের রাজনীতিটা দেখেন, ২৪-এর ৫ই আগস্টের পর থেকেই এরা আসলে বাংলাদেশের রাজনীতির ধরনটাই চেঞ্জ করে ফেলছে। যখন একটা সবার মধ্যে একটা ঐক্য করার সময় ছিল, তখন তারা বিভিন্ন ধরনের স্কিম নিয়ে, মানে ৫ই আগস্টের পরেই জামাতের আমির একটা হিংসাত্মক বক্তব্য দিয়ে তার রাজনীতি শুরু করলেন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বললেন যে এদের সাথে কি আর জোট করা যায়, এদের সাথে জোট করা চলে। সরকার পতনের পরপর ৩ মাসের মধ্যে নির্বাচন চেয়ে বসছে, এদের সাথে তো আর জোটে থাকা যায় না। ভালো, আপনারা আপনাদের প্রিপারেশন নেন। একটা দেশ তো, যেহেতু আপনারা বলতেছেন আপনার গণতন্ত্রকে বিশ্বাস করেন, একটা দেশ তো দীর্ঘদিন গণতন্ত্র ছাড়া এভাবে থাকতে পারে না। ইলেকশন তো লাগবে। এরা বিভিন্ন ধরনের ইলেকশন পেছানোর জন্য স্কিম সামনে নিয়ে আসতে শুরু করলো। বিশেষ করে এদের, এটা কি সফলতা নাকি ব্যর্থতা এটা আসলে এখন বলা মুশকিল। আমার কাছে এটাকে ব্যর্থতাই মনে হয়। যে এরা সোশ্যাল মিডিয়াগুলোকে খুব ভালো মতো নিজেদের দখলে নিয়ে নিয়েছে। এই বট আইডি দিয়ে এরা সোশ্যাল মিডিয়াকে পুরোটা নিজেদের দখলে করে নিয়ে নিজেরাই, আমার মনে হয় যে এটা ট্রমাটাইজড হয়ে গেছে, যে তাদের ক্ষমতা সম্পর্কে তারা নিজেরাই ওয়াকিবহাল না। এখন এই যে তারা দেখেন, ৫ই আগস্টের পরের থেকে যত ধরনের আন্দোলন হয়েছে, সবগুলো তারা তাদের লোকবল দিয়ে, দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে তারা সব আন্দোলনকে মোটামুটি সমর্থন জানাইছে। ব্যাকগ্রাউন্ডে তারা কাজ করছে, ফ্রন্টে বিভিন্ন তাদের ছাত্র সংগঠন এক এক সময় এক একটা শুধুমাত্র ছাত্রদের নাম নিয়ে, শুধুমাত্র সাধারণ জনগণের নাম নিয়ে প্রত্যেকটা আন্দোলনকে তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, যাতে করে দেশে সবসময় একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, মানে অরাজক পরিস্থিতি বিরাজ করে।
এতে করে তাদের আসলে একটা হঠকারী সিদ্ধান্ত ছিল যে প্রশাসনটাকে কিভাবে দখল করা যায়, এবং 5ই আগস্টের পরে তারা প্রশাসনটাকে খুব ভালো মতো দখল করতে পেরেছে, এটা নিয়ে সন্দেহ নেই। আহ, এটা হয়তো আগেও ছিল, তারা যেহেতু দীর্ঘদিন গুপ্ত রাজনীতি করে অভ্যস্ত, আওয়ামী লীগ তাদেরকে আসলে চিনতে পারেনি। প্রশাসনিকভাবে তারা গুপ্ত হয়েছিল ওইভাবে, আওয়ামী লীগের প্রেসারেই হোক আর যেভাবেই হোক তারা খুব বেশি অ্যাক্টিভ হতে পারছিল না। বাট 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা আরো বেশি গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোককে খুব সফলভাবে পদায়িত করতে পেরেছে। এরা রাষ্ট্রের বিভিন্ন রকম ক্ষমতাবান পজিশনে নিজেদেরকে আদিষ্ট করেছে। এটা আসলে তাদের উদ্দেশ্য, তাদের রাজনীতিটাই এরকম। তো এই যে যে এখন 5ই আগস্টের পর থেকে আজ অবধি তারা আসলে প্রশাসনিকভাবে সর্বোচ্চ ক্ষমতাটাকে উপভোগ করেছে, এবং তারা চাচ্ছিল আরো বেশি সময়, কিভাবে আরো বেশি সময় নিয়ে আরো বেশি প্রশাসনিকভাবে নিজেদের লোকবল পদায়িত করা যায় এবং প্রশাসনকে পুরাটা নিজেদের নিয়ন্ত্রণে আছে। বিচার সংস্কার এগুলি নস্যি ব্যাপার, এগুলি দিয়ে তারা জাস্ট সময় ক্ষেপণ করার একটা সুযোগ খুঁজতেছিল। অনেক ক্ষেত্রে সফল হয়েছে, আবার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, যেহেতু সাংগঠনিকভাবে তারা দুর্বল। এরা যে শুধু প্রশাসনকে দখল করার মাধ্যমেই নিজেদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছে এমন না, এরা প্রতিপক্ষকে মানে একদম পয়েন্ট টু পয়েন্ট ক্যারেক্টার অ্যাসাসিনেট করা শুরু করেছে, মানে রাজনৈতিক কালচারটাকেই নষ্ট করে দিয়েছে পুরো। ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে এমন কোনো মানে ট্যাগ নাই যারা তারা লাগাতে চেষ্টা করেনি। তারা এবং তাদের ছাত্র সংগঠন দিয়ে বাংলাদেশের অভিজ্ঞ রাজনীতিবিদ যারা আছে তাদের বিরোধী দলীয় প্রত্যেকটা রাজনীতিবিদকে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার কাজটা করেছে। বিএনপির টপ মোস্ট পজিশনে যারা আছে, যারা বিএনপিকে ওন করে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস সাহেব, আমির খসরু মাহমুদ চৌধুরী, রিজভী আহমেদ, এদের প্রত্যেককে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়েছে। এই ব্যাপারটা আসলে রাজনীতিটাকে এত বেশি নোংরা করে ফেলছে যে এটা আসলে বলার মতো না। এই ইয়ের থেকে উত্তরণের জন্যে বিএনপি যেহেতু 17 বছরের তারা তাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, তারা আসলে ওইভাবে অনলাইনটাকে ক্যাপচার করার প্রয়োজন মনে করেনি, যেহেতু তারা মাঠে শক্তিশালী, ওইদিকে নজর দেওয়ার মতো প্রয়োজন আছে বলে তারা মনে করেনি। তো এই সুযোগে ওনারা যেহেতু গুপ্ত রাজনীতি করে অভ্যস্ত, ওনারা এটা প্রপারলি ক্যাপচার করে ফেলেছে। এখন যখন নির্বাচনের কথা, মানে ফাইনালি নির্বাচনের দিকে দেশ অগ্রগামী হচ্ছে, তখন তারা বিভিন্ন ধরনের এই তাদের সংস্কার লাগবে, পিআর লাগবে, এইসব কথা বলে বলে রাজনীতিতে মানে নির্বাচনটাকে কিভাবে কলুষিত করা যায়, কিভাবে বিতর্কিত করা যাবে, কিভাবে পেছানো যায়, দেশ কি হবে না হবে, এই পিআর সিস্টেম করলে দেশে একটা স্থিতিশীল সরকার হবে কিনা এদিকে তাদের কোনো খেয়াল নাই, তাদের নজর নাই। তারা যেহেতু এককভাবে ইলেকশন করে সর্বোচ্চ 1991 সালে 18টা সিট পেয়েছিল। তারপরে আবার 1996 সালে এককভাবে ইলেকশন করে সম্ভবত তিনটা তিনটা আসনে জয় পেয়েছিল। তারপর 2001-এ বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে বিএনপি সম্ভবত 30 থেকে 32টা সিট তাদেরকে ছেড়েছিল, এখান থেকে মাত্র 17টা সিটে তারা জয় পেয়েছিল বিএনপির ভোট নিয়েই। যেহেতু তারা আসলে রাজনীতি করে বা ইলেকশন করে আসলে ওইভাবে খুব বেশি জিততে পারবে না, তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। তারা পিআর এর দাবি নিয়ে আসছে, পিআর করতে হবে, সারা বাংলাদেশে ভোট টুকিয়ে টুকিয়ে কয়েকটা সিট যাতে তারা নিতে পারে সেই ব্যবস্থা করার চিন্তা ভাবনা করেছিল। আরও তাদের কিছু মানে দোকানপাট খ্যাত রাজনৈতিক দল
এবং কিছু ইসলামিক দলকে সাথে নিয়ে। যাই হোক, এটা সফল হয়নি। বাংলাদেশের ভাগ্য ভালো, তারা আপার হাউজে পিয়ার লাগবে এইসবই বলছে। তারপর জুলাই সনদ নিয়েও তারা আসলে সিগনেচার করবে কি করবে না দ্বিধাদ্বন্দ্বে ছিল। যাই হোক, শেষ পর্যন্ত সিগনেচার করেছে এনসিপির সাথে। এনসিপির সাথে তাদের আসলে কি কথা হয়েছিল এটা জানি না, তবে এনসিপি পরবর্তীতে দেখলাম জুলাই সনদ সিগনেচার করেনি এবং ওনারা বলছে জামাত তাদের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছে। এটা আমার মনে হয় দুইটা রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি হতে পারে। আজকে যারা জুলাই সনদের কথা বলে যে জুলাই সনদকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, এটাকে বৈধতা দিতে হবে, এদের মধ্যে দেখেন এনসিপি নিজেই জুলাই সনদে সিগনেচার করেনি, অথচ এরা হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। এখন ফাইনালি মানে তাদের কোনো আন্দোলন সফল হয়নি। তবে হ্যাঁ, এই 2025 সালে তাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে হাদি হত্যাকাণ্ডকে ঘিরে এটাকে নিয়ে যে অপরাজনীতি করার চেষ্টা, এটা তাদের 2025 সালের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। হাদি হত্যার পর কি হয়েছে না হয়েছে কোনো কিছু বোঝার দরকার নেই। মির্জা আব্বাস সাহেবকে উদ্দেশ্য করে তাদের ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ব্যানারে তারা মির্জা আব্বাসের দিকে এককভাবে দোষারোপ করা শুরু করেছিল। পরে দেখা গেল যে এটার সাথে মির্জা আব্বাস সাহেব তো নাই, বিএনপি কোনোভাবেই জড়িত না। বরং মানুষের মনে সন্দেহ জেগেছে যে এই যে হাদি হত্যার বিচার নিয়ে তারা যে অপরাজনীতিটা করেছে, এটার সাথে কোনোভাবে তারা যুক্ত কিনা। কারণ হাদিকে হত্যার মাধ্যমে তারা একটা বিশাল রাজনৈতিক প্লট তৈরি করতে পেরেছিল। এটা তদন্তাধীন বিষয়, এই বিষয় নিয়ে কথা বলা উচিত হবে না, তাই কোনো কথা বলছি না। তবে আমার মনে হয় দেশে সরকার গঠন হলে এই ব্যাপারটা অধিকতর তদন্তর জায়গা রাখে। এই খুব রিসেন্টলি ইলেকশনের আর 3-4 দিন বাকি ছিল, বা এখন আর মাত্র 2 দিন বাকি আছে। এই সময়ে এসে তাদের ছাত্র সংগঠনের কিছু লোক ইনকিলাব মঞ্চের ব্যানারে এসে বা সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে এসে মানে হাদি হত্যার বিচার নিয়ে জাতিসংঘে যেতে হবে, এই হচ্ছে তাদের আবদার। যেহেতু সরকার পারছে না, তাই জাতিসংঘের মতো একটা বোনলেস প্রতিষ্ঠান, যাদের চোখের সামনে জেনোসাইড হয়ে যাচ্ছে, তারা নিন্দা করা ছাড়া আর দুই পক্ষকে শান্ত থাকা ছাড়া কোনো কিছু তারা করতে পারে না। তারা বাংলাদেশের এই হাদি হত্যার বিচার করে দিবে, এইটাও তারা আবদার করছে। মানে রাজনৈতিক দেউলিয়াপানা কোথায় গিয়ে ঠেকলে মানুষ এই ধরনের মামার বাড়ির আবদার করতে পারে। যাই হোক, এখন যে কথাটা বলতে চাচ্ছি, মানে ওনারা আরেকটা বয়ান সামনে এনেছিল যে অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, এবার একটু আমাদের দেখেন। ভাই, অমুককে দেখেছে তমুককে দেখেছে, এবার আপনাদের দেখতে হবে কেন? আপনারা কি আজকে নতুন আসছেন রাজনীতি করতে, যে অমুক তমুক দেখা শেষ, আমরা এবার নতুন আসছি, নতুন ভাবে আমাদেরকে দেখেন? অমুক তমুক বাংলাদেশের সৃষ্টির পর থেকেও রাজনীতি করছে, আপনারাও বাংলাদেশের সৃষ্টির পর থেকে এই দেশেই রাজনীতি করে আসছেন। অমুক তমুকের রাজনৈতিক বয়স যত, আপনাদের রাজনীতির বয়স এই উপমহাদেশে তার থেকে অনেক বেশি। আপনার প্রথমে ইন্ডিয়ায় আপনাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন, পাকিস্তান তৈরির বিরোধিতা করেছিলেন। মানে এটা একটা মানে বিদ্রূপ কিনা আপনাদের কপালে, আমার মাঝে মাঝে নিজের কাছে প্রশ্ন জাগে যে যেই দেশ আপনারা কখনো চাননি, সেই দেশে গিয়ে আপনাদের রাজনীতি করতে হয়। আপনারা পাকিস্তান তৈরি হোক এটা কখনো চাননি, পরবর্তীতে সেই পাকিস্তানে গিয়ে আপনাদের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি সাহেবকে পাকিস্তানে গিয়েই পরবর্তীতে তার রাজনীতিটা করতে হলো। সেখান থেকে আবার গোলাম আজমের মাধ্যমে বাংলাদেশের জামাতে ইসলাম প্রতিষ্ঠা হলো। সেই গোলাম আজম আবার বাংলাদেশ তৈরির বিরোধিতা করা শুরু করলো। সেই গোলাম আজমের নেতৃত্বে এই জামাতে ইসলামী
আবার বাংলাদেশ প্রতিষ্ঠা হতে বিরোধিতা শুরু করলো। মানে ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই গোলাম আজমকে আবার পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশে রাজনীতি করতে হলো। মানে কি একটা আইরনি এটা আপনাদের কপালে জুটে। তো যে কথা বলছিলাম, অমুককে দেখেছেন তমুককে দেখেছেন, এবার একটু আমাদেরকে দেখেন। আপনাদের নতুন করে কি দেখবে? আপনারা কি রাজনীতি করেননি এই কয়েক বছর? বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল যেভাবে রাজনীতি করেছে আপনারাও সেভাবে রাজনীতি করেছেন। আপনারা জনগণের দল হয়ে উঠতে পারেননি। মানুষ দিন শেষে আসলে তাদেরকেই ভোট দেয় সুখে দুঃখে, যারা তাদেরকে কাছে পায়। আপনারা মানুষের সুখে দুঃখে কখনো ছিলেন না। এই যে 5ই আগস্টের পরবর্তীতে 300 আসনে আপনাদের লোক, মানে সম্ভাব্য কারা কারা এবার ইলেকশন করবে, তাদেরকে পরিচিত করার চেষ্টা করেছেন। এই 300 আসনের মধ্যে বর্তমানে 220 জন সম্ভবত টিকে আছে, ইলেকশন করবে। আর 80টার মতো সিট আসন সমঝোতা করে বিভিন্ন রাজনৈতিক দলকে দিতে হয়েছে। এই 220 জনের মধ্যে মানে ওই সব এলাকায় তার রাজনৈতিক আসনে তাদের আসলে অ্যাকসেপ্টেন্সটা কি? তাদেরকে মানুষ কেউ চিনে? তারা এই যে দীর্ঘ 15-16 বছর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল কতটুকু? তারা মাঠে কতটুকু আন্দোলন তৈরি করতে পেরেছে? আন্দোলন সংগ্রামের কথা বাদ দেই, তাদের ডাকে কতগুলো মানুষ একত্রিত হয়েছে? বা ম্যাক্সিমাম জায়গায় তো এদের মানুষ চিনতো না। রাজনীতি কি এত সহজ যে আজকে মন চাইছে হুট করে এসে আমি এমপি হয়ে যাব? ব্যাপারটা কি এরকম যে 1.5 বছর গোপনে টাকা দিলাম, বিভিন্নভাবে আর্থিকভাবে সহায়তা করলাম, আর তারা আমাকে ভোট দিয়ে দিবে? মানুষ কি শুধু টাকার কাছে বিক্রি হয়ে যায়? মানুষ তাদেরই ভোট দেয় যাদেরকে তারা সুখে দুঃখে পাশে পাবে বলে মনে করে। আপনারা কোনোদিন জনগণের রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারেননি। এটা আপনাদের ব্যর্থতা। অমুক তমুক যেভাবে রাজনীতি করেছে আপনারাও সেইভাবে এই দেশে থেকেই রাজনীতি করেছেন, বাট আপনারা ব্যর্থ জনগণের দল হতে। বিএনপি আপনাদের বয়সের দিক থেকে অর্ধেক বয়স হবে তাদের। তারা এই দেশে 4বার সরকার গঠন করে ফেলেছে, আপনারা একবারও পারেননি। বরং আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে ঢুকে সরকারের অংশ হয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন। বিভিন্ন সময় দেশে মানে যত ধরনের ঐতিহাসিক মোমেন্ট আছে প্রত্যেকটা সময় দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা, এটা আপনাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা 47-এ দেখেছি, 71-এ দেখেছি, 86-তে দেখেছি, 96-তেও দেখেছি। এবং এই যে সময়টা 2024 পরবর্তী সময় লাগাতারভাবে আপনারা এটা চেষ্টা করে যাচ্ছেন। অমুক তমুককে দেখেছে, এবার আপনাদের দেখতে হবে। কেন ভাই, আপনারা কি খয়রাতি? অমুক তমুক খারাপ করেছে, এবার আমাদেরকে দেখেন। অমুক তমুক খারাপ করেছে, খারাপ করতেই পারে। একটা দেশের রাজনৈতিক দল জনগণের দল হয়ে থাকলে, একটা বড় রাজনৈতিক দল হলে খারাপ হতে পারে। আশানুরূপ রেজাল্ট হয়তো হয়নি, হয়তো করা সম্ভব হয়নি। বাংলাদেশের মতো অধিক জনসংখ্যার দেশে অনেক কিছু চাইলেই সম্ভব হয় না। আপনাদের হাতে সাংগঠনিক ওই পরিমাণ ক্ষমতা নেই, যে কারণে আপনারা সবসময় একটা কমফোর্ট জোনে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। সাংগঠনিকভাবে ক্ষমতা থাকলে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজির অভিযোগ সবসময় আপনাদের বিরুদ্ধে আরো বেশি লাগতো বলে আমার ধারণা। কেন বলছি এই কথা? 1971 সালে সাংগঠনিকভাবে আপনারা তুলনামূলক একটা ভালো পজিশনে ছিলেন এবং প্রশাসন, পাকিস্তান আর্মি সহ প্রশাসন মোটামুটি আপনাদের আন্ডারে ছিল। সেই সময় আপনারা চাঁদাবাজি না, আপনারা ঘরের থেকে মানুষের হাঁস মুরগি গরু ছাগল তুলে নিয়ে গেছেন, এমনকি মানুষ পর্যন্ত তুলে নিয়ে গিয়েছেন, তাদের খুন করেছেন, ধর্ষণ করেছেন। আপনারা আসছেন এখন আপনাদেরকে সুযোগ দিতে হবে সেই দাবি নিয়ে। লজ্জা থাকা উচিত। কিছু বললে বলবেন যে 71-এর দায় আমরা নিব না। আপনারা সেই দলটাকে ওন করেন, সেই দলের আদর্শে বিশ্বাস করেন। আপনাদের মানসিকতায় সমস্যা আছে। যদি আপনারা এই ধরনের অ্যান্সার দেন যে 1971 সালে আমরা ছিলাম না,
সাংগঠনিকভাবে যদি আপনাদের সেই পরিমাণ সক্ষমতা থাকতো এবং তৃণমূলে যদি আপনাদের সেই পরিমাণ লোকবল থাকতো, আপনারা চাঁদাবাজি না, শুধু মানুষকে শান্তিমতো ঘুমাতে দিতেন না রাতে। আপনারা আসছেন 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকারের দুর্নীতির কথা বলেন। আপনারা সেই সরকারের অংশ ছিলেন। পার্লামেন্টে আপনাদের 17 জন এমপি ছিল, 2 জন মন্ত্রী ছিল। আপনারা আর্থিক দুর্নীতি করেছেন কি করেননি সেটা ওইভাবে আসলে মানে হয়তো প্রকাশ পায়নি, হয়তো আমরা জানি না ডিটেইল, বা করেছেন কি করেননি সেটা ভিন্ন বিষয়। বাট প্রশাসনিকভাবে যে আপনারা যে দুর্নীতিটা করেছেন সেটার তুলনা করা মুশকিল। মানে বিএনপি সরকার থেকে আপনাদের মতো প্রশাসনিকভাবে সেই পরিমাণ দুর্নীতি করেনি। আপনারা প্রশাসনিকভাবে যে পরিমাণ নিজেদের লোক নিয়োগ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং 1991 থেকে 1996 সালে সরকার পর্যন্ত যে আপনারা যে পরিমাণ প্রাতিষ্ঠানিক লাইসেন্স নিয়েছেন এবং সেসব লাইসেন্স দিয়ে আজ অবধি যে পরিমাণ দুর্নীতি করে বেড়াচ্ছেন, এগুলি একদিন জনগণের সামনে উন্মুক্ত করা হবে যে আপনারা প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে দুর্নীতি করেন। এবং প্রশাসন থেকে শুরু করে যেখানে যেখানে শুধুমাত্র নিজেদের লোক পদায়ন করার সুযোগ থাকে, সেটা আপনারা কিভাবে করেন। তরুণ প্রজন্ম আপনাদেরকে হয়তো আপনারা ইউনিভার্সিটির বিভিন্ন মানে ছাত্র ইউনিয়নে জিতেছেন বলে আপনারা একটা ট্রমার মধ্যে আছেন যে বাংলাদেশের মানুষ, তরুণ প্রজন্ম আপনাদের খুব পছন্দ করে না, করে না। তরুণ প্রজন্ম খুব ভালো মতো দেখেছে যে আপনাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলা কিভাবে আপনাদের লোক, নিজেদের লোক পদায়িত হয়। আওয়ামী লীগার কিভাবে নিজে মানে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে নিজেদের লোক পদায়ন করে, নিজেদের লোক নিয়োগ করে। আপনারা তার থেকে অনেক বেশি এবং খুব বাজেভাবে প্রশাসনকে দখল করবেন এবং নিজেদের লোক পদায়িত করবেন, এবং আপনাদের মতবাদের বাইরে যারা থাকে তাদেরকে আপনারা মিনিমাম চাকরি করার সুযোগও দিবেন না। আপনাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে খুব ভালো মতো বোঝা যায় যে সেই সব প্রতিষ্ঠানে কারা চাকরি করে। দেখেন, রাজনীতি একটা স্বচ্ছ জিনিস, এখানে হঠকারিতার কোনো সুযোগ নেই। দিন শেষে আল্লাহ আসলে মানে যার যতটুকু পাওনা তার ততটুকু দিয়ে দেয়। আপনাদের যে আজকে এই যে মানে উপমহাদেশের অন্যতম একটা পুরাতন রাজনৈতিক দল হয়েও আজকে যে এই অবস্থা, মানে ইন্ডিয়াতে রাজনীতি করছেন, পাকিস্তানে রাজনীতি করছেন, ওই দুই এবং বাংলাদেশেও করছেন। ইন্ডিয়া পাকিস্তানে তো মানে মিনিমাম কোনো সম্মানজনক আসনে আপনারা নাই। বাংলাদেশে তা কোনোভাবে মানে ধর্মের দোহাই দিয়ে হোক, যেভাবেই হোক, বিএনপির লেজ ধরে হোক, গুপ্ত হয়ে হোক, টিকে আছেন। এটা আসলে আমার মনে হয় আল্লাহর তরফ থেকে একটা লানত আপনাদের উপরে। রাজনীতি একটা স্বচ্ছ জিনিস, জনগণের কাছে যেতে হয়, জনগণের সুখে দুঃখে তাদের পাশে থাকতে হয়। এইসব কৌশল করে মানে রাজনীতির থেকে বেশি কৌশল বড় হয়ে গেলে যে অবস্থা হয় আপনাদের ঠিক তাই হয়েছে। যখন যেভাবে প্রয়োজন নিজেদের গঠনতন্ত্র চেঞ্জ করে সেভাবে আপনারা আপনাদেরকে মানে নিজেদের কোনো স্ট্রং কোনো আইডিওলজি নেই, যখন যেটা প্রয়োজন সেইভাবে নিজেদের গঠনতন্ত্র চেঞ্জ করে রাজনীতি করেন। আজকে আপনারা আসছেন ধর্মর দোহাই দিতে। আপনাদের বয়ান সৎ সৎ লোকের শাসন চান, সৎ ও যোগ্য লোকের শাসন চান, ইনসাফ চান আপনারা। ইনসাফের সংজ্ঞা কি? মানে ইনসাফ কি? আপনারা যেটাকে ইনসাফ মনে করেন ওটাই ইনসাফ? হুট করে আপনাদের মনে হয়েছে সৎ ও যোগ্য লোক আপনারা, আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে যে আপনারা সৎ ও যোগ্য। মানে কোন দিক থেকে সৎ ও যোগ্য? এই সামান্য ইলেকশনকে ঘিরে যে পরিমাণ ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা করার চেষ্টা করতেছেন আপনারা, ছাত্র ইউনিয়নগুলোতে যে পরিমাণ মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, এবং এখন এই জাতীয় নির্বাচন ঘিরে যে পরিমাণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করতেছেন,
মানে যতটুকু ক্ষমতা আছে তার সবটুক দিয়ে সব জায়গায় নিজেদের লোক পদায়িত করে ব্যালট পেপারে নিজেদের নাম অনৈতিকভাবে উপরে, নিজেদের নাম প্রতীক অনৈতিকভাবে উপরে নিয়ে আসছেন। সেটা তার জন্য যা করা প্রয়োজন, যতগুলা কলাম রো করা প্রয়োজন, যেভাবে অ্যালফাবেটিক্যালি ছাপাইলেও উপরে আসে না, সেইখানে কারসাজি করে আপনাদের প্রতীকগুলোকে উপরে তুলে নিয়ে আসছেন। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আপনারা অস্ত্র ঢুকিয়ে রাখছেন আগের থেকে। বিভিন্ন জায়গায় নামি বেনামি পোলিং এজেন্ট দেওয়া শুরু করেছেন। অতিরিক্ত সিল থেকে শুরু করে ব্যালট পেপার ছাপানোর মতো অভিযোগ উঠছে না, শুধু মানে সিল ছাপানোর তো প্রমাণই পাওয়া গেছে। মানে কি ভাই, চিন্তা করা যায় আপনাদের হাতে মানে ওই পরিমাণ সাংগঠনিক সক্ষমতা থাকলে আপনারা কি করতেন? আওয়ামী লীগ যা যা করেছে আপনারা তো ঠিক তাই করতেন এবং তার থেকে বেশি করতেন। রাজনৈতিকভাবে বিএনপিকে কোনোভাবে পরাজিত করতে না পেরে এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা শুরু করেন। তারেক রহমান দীর্ঘদিন বাইরে ছিল, তার বক্তব্য খুব শালীন ছিল, তাকে নিয়ে তেমন কিছু করা যায় না। বাট যখন উনি বাংলাদেশে এসে রাজনীতি করা শুরু করেছে, তার রাজনীতিকে ডিফেন্ড করতে না পেরে এখন আপনারা উন্মাদের মতো আচরণ করছে। তারেক রহমান যেখানে তার জনসভায় ইউথদের নিয়ে প্রোগ্রাম করছেন, নির্বাচনী জনসভাগুলোতে একদম তৃণমূল্যে মানুষদেরকে জনসভার মঞ্চে উঠিয়ে এনে তাদের মতামত শোনার চেষ্টা করছেন, তাদের সাথে কানেক্ট হচ্ছেন, সারা স্টেজ হেঁটে হেঁটে নিজেদের পরিকল্পনা, সরকার গঠন করতে পারলে কি করবে, কি তাদের পরিকল্পনা, কিভাবে তারা কাজ করতে চায়, এগুলি শেয়ার করা শুরু করেছেন। তখন আপনাদের কোনো পরিকল্পনাই নেই দেশ নিয়ে রাজনীতি করার। মানে আপনারা সরকার গঠন করলে কি করবেন এ ধরনের কোনো পরিকল্পনাই পেশ করতে পারেন। আপনারা বলছেন যে মানে তুই তুকারি শুরু করছেন, রাখ তোদের ফ্যামিলি কার্ড। আপনারা মানে বলছেন যে আপনাদের কাছে কোনো কার্ড নেই, আপনাদের কাছে ভালোবাসা আছে, আপনারা মানুষকে চুমু দিবেন, জনগণই আপনাদের কার্ড। ইট কি মানে মানে দেশ কি এভাবেই পরিচালনা করবেন আপনারা? এটাও কি ওয়ে অফ ইমপ্লিমেন্টেশন? রাজনৈতিকভাবে ডিফেন্ড করতে না পেরে মানে আবার দেখেন স্টেজের মধ্যে শুয়ে পড়ছেন, একজনকে শীতল পার্টি উপহার দিলে আপনি শুয়ে পড়লেন, মানে ওনাদের আমির সাহেব শুয়ে পড়লেন স্টেজের মধ্যে। এত ভাড়ামি করার সুযোগ এইসব লোকদের কাছে, মানে যাদের দেশ গড়ার কোনো পরিকল্পনা নেই, যারা বিভিন্ন রকমের বয়ান ছাড়ছে মাঠে, বাট সেই বয়ানের এগেনস্টে তাদের কি পরিকল্পনা সেটা হাজির করতে পারছে না, সেই সব লোক আবার সৎ ও নাকি যোগ্য, তাদেরকে সুযোগ দিতে হবে সরকার গঠন করার জন্য। মানে বাংলাদেশের মানুষকে বোকা মনে হয়। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসেন, একটা সুস্থ রাজনীতি করার চর্চা করেন। আপনাদের রাজনীতি নিয়ে আসলে মানে প্রশ্ন ওঠে যে আপনারা মানে এই যে ইসলামের কথা বলে যে রাজনীতিটা করেন, এটা কি আসলে ঠিক ভাই? মানে এই যে জায়গায় জায়গায় জান্নাতের কথা বলে বেড়াচ্ছেন, আবার কেউ কেউ দেখলাম যে কবরের 3টা প্রশ্নই নাকি রাজনৈতিক প্রশ্ন। মানে সবই কি বিচ্ছিন্ন ঘটনা এবং ব্যক্তিগত ঘটনা বলে এড়ায় যাব? বিশেষ করে জান্নাতের টিকিট যেভাবে বিক্রি করা শুরু করেছে, এটা মানে ভয়াবহ। ইসলাম কি এভাবে প্রতিষ্ঠা হয়? মানে পৃথিবীতে এ যাবৎকালে কখনো ইসলাম এভাবে প্রতিষ্ঠা হয়েছিল? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে ওনার কি বুদ্ধি কম ছিল, বা আল্লাহর ওহী আসার মধ্যে কি কোনো ধরনের ভুল ছিল নাকি যে আল্লাহ এইভাবে গণতান্ত্রিক উপায়ে ওনাকে শাসন করতে বলেননি? মানে আবুল আলা মওদুদি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও বড় মাপের কোনো লোক, যে উনি ভিন্ন ধারা ভিন্নভাবে মানে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই ব্যবস্থা সেই ওয়ে দেখিয়ে দিয়ে গেছে, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় আসে নাই? এই গণতান্ত্রিক উপায়ে আপনাদেরকে
বাংলাদেশকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, এটা কি ধরনের চিন্তা ভাবনা? মানে যেই বুদ্ধি মহানবী সাল্লাহ সাল্লামের মাথায় আসে নাই, সেই বুদ্ধি আপনাদের মাথায় আসছে। যেখানে মহানবী সাল্লাহ সাল্লামকে অফার করা হয়েছিল যা মানে তাকে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দেবে শুধুমাত্র সে দাওয়াতি কাজ থেকে যাতে বিরত থাকে, মহানবী সাল্লাহ সাল্লাম স্ট্রংলি ডিনাই করে দিয়েছিলেন। বাট আপনাদের কথাই হচ্ছে যে কোনোভাবে হোক আপনারা আগে রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবেন, তারপরে আপনারা আপনাদের উদ্দেশ্য হাসিল করবেন। এটা খুবই জঘন্য উপায়। ইসলাম কখনো এইভাবে প্রতিষ্ঠা হয় না। যে কোনোভাবে আপনারা ক্ষমতা দখল করে তারপর আপনারা মানে ট্রফি আপনারা জিতে তারপর খেলাটা বন্ধ করে দিবেন। এটা একটা হঠকারী সিদ্ধান্ত। বরং এইদিকে প্রশ্ন করা যায় যে আবুল আলা মওদুদী সাহেব উনি কি নিজেও গুপ্ত ছিলেন কিনা? উনি কি ব্রিটিশদের কোনো গুপ্তচর ছিলেন যিনি ইসলামকে প্রশ্নবোধক করে দিয়ে গেছেন এভাবে? যে ইসলামের মেইন ধারা থেকে সরিয়ে উনি গণতান্ত্রিক ভাবে ইসলামটাকে নিয়ে আসছেন। ওনার অনেকগুলো সন্তান ছিল, কেউ তো ইসলামিক লাইনে পড়ালেখা করেনি, সবাই তো পশ্চিমা পড়ালেখায় অভ্যস্ত ছিল এবং কেউই জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত না। জনগণের মনে এটা একটা প্রশ্ন থেকে যায়।